powered by Asian Paints. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজ আমরা এসেছি ঢাকা শহর থেকে খানিকটা দূরে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটি নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়ে আছি। এটি মূলত একটি ট্রিপ্লেক্স বিল্ডিং বা আমরা একে ভ্যাকেশন হাউসও বলতে পারি। সাধারণত শহরের ব্যস্ত জীবনের বাইরে কিছুটা অবসর যাপনের জন্য এ ধরনের বাড়ি তৈরি করা হয়ে থাকে। এ বাড়িটির যিনি স্থপতি নাজমুস সাকিব, যিনি শিকর আর্কিটেক্টস লিমিটেডের প্রধান স্থপতি, তার কাছ থেকে জানবো এই প্রকল্পের আদ্যপান্ত। স্বাগত আপনাকে। এই প্রকল্পের ব্যাপারে শুরু থেকে যদি একটু বলেন। আপনাকে স্বাগতম এই প্রজেক্টে। আমরা এই প্রজেক্টটা শুরু করেছি একটা 20 কাঠার প্লট, হ্যাঁ, সামনে 10 কাঠা, পিছনে 10 কাঠা, দুইটা প্লটই দুই পাশে রোড আছে। এটা সাউথ ফেসিং আর ওদিকে নর্থ ফেসিং। আমাদের প্রজেক্টের সাথে একটা লেক। ক্লায়েন্ট যখন আমাকে এই প্রজেক্টটা নিয়ে আসলো এবং এই প্রজেক্টে কাজ করতে বলল, তখন তার কিছু রিকোয়ারমেন্ট ছিল, প্লাস আমার কিছু সাইড ফোর্স ছিল, যেটা নিয়ে আমি প্রজেক্টটাকে কাজ করতে শুরু করেছি। তো তার রিকোয়ারমেন্টের মধ্যে ছিল যে এটা একটা ট্রিপ্লেক্স হাউস হবে, সে এখানে এসে অলস পিরিয়ডটা কাটাবে, এরকমই তার ইচ্ছা। বেসিক একটা রিকোয়ারমেন্ট ছিল তার বাড়ির সামনে বড় একটা গ্রিন লন থাকবে, তো সেটাকে আমরা কনসিডার করেছি। প্লাস আরও সামনে আমাদের একটা লেক আছে, গ্রিন এবং সামনে যে লেক, এইটা এনজয় করার জন্য আমরা টেরাস ক্রিয়েট করেছি, আপনি দেখতে পাচ্ছেন। তো এর ছাড়াও আরও কিছু আইডিওলজি এই প্রজেক্টে কাজ করেছে, কিছু কনসেপ্ট কাজ করেছে, যেটা আমরা চলেন ভিতরে যাই, ভিতরে যাই দেখতে দেখতে বলি। এটা শেডেড ড্রপ অফ দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি ড্রপ করবে, তারপরে গাড়িটা চলে যাবে পার্কিংয়ে, আমরা চলে যাব ভিতরে। এখানে যদি আমরা দেখি যে এখানে একটা বিশাল লন, এই লনটা থাকবে এবং এখানে একটা প্রপোজড সুইমিং পুল আছে। হ্যাঁ, আমরা উঠি, আমরা এই যে আমাদের যে একটা বারান্দার মতো স্পেস, এখানে আমরা চাচ্ছি যে ফায়ারটা হোক। ইনিশিয়ালি এখানে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা ফায়ার হিসেবে কাজ করবে। তো লবি থেকে আমরা এসে যখন ঢুকলাম, এখানে আমাদের মেইন এন্ট্রেন্স, এইখানের থেকে সার্কুলেশনটা ডিস্ট্রিবিউট হচ্ছে। আমাদের এটা হচ্ছে মেইন ফর্মাল লিভিং, বিশাল একটা লিভিং। উনি এখানে যখন আসবে, ওনার প্রচুর গেস্ট আসবে, সেই চিন্তা করে একটা বিশাল বড় গ্যাদারিং একটা স্পেস করেছি এবং লিভিং এবং ডাইনিং এর মাঝামাঝি জায়গা থেকে আমাদের সার্কুলেশনটা উপরের দিকে চলে যাচ্ছে। এটা ডাইনিং, হ্যাঁ, এখানে এই লিভিং রুম এবং ডাইনিং স্পেস ছাড়া আর কি কি? হ্যাঁ, আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে। মালিকের যেটা রিকোয়ারমেন্ট ছিল, সুইট টাইপের একটা বেডরুম লাগবে। আমি যদি উপরে না উঠি, যাতে আমি নিচেই এটা আমি থাকতে পারি, এরকম একটা স্পেস ওনার লাগবে। এটা দেখতে পাচ্ছেন, আমি ওদিকে যাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি কিচেনের ওই পাশে বারান্দা, সার্ভেন্ট কোয়ার্টার সব ওই পাশে আছে। এটা কমন টয়লেট। এই যে একটা প্যাসেজ, এই প্যাসেজ দিয়ে আমরা তার পার্সোনাল সুইটে যাব। হ্যাঁ, তা যেতে পথে এই যে একটা জার্নি, এই জার্নিটাকে ইন্টারেস্টিং করার জন্য আমরা একটা স্কাল্পচার বা একটা আর্ট পিস দিব এখানে। আর বাইরে আমরা পাচ্ছি যে এই যে গ্রিন লন, এই গ্রিন লনের একটা ভিউজ আমরা এখান থেকে সি থ্রু হবে আমি যখন এই স্পেসে ঢুকবো। তো এইটা একটা পার্সোনাল সুইটস। এখানে দুইটা পার্ট, এটা হচ্ছে একটা হচ্ছে একদম বেডরুমস, আর একটা হচ্ছে যে লিভিং বা সুইট যেরকম হয়, যে একটা সোফা থাকবে এদিক দিয়ে, ওয়াশরুম আছে ওখানে, আর একটা একেবারে সেপারেট একটা বেডরুমস থাকবে। এটা একটা সুইটস উইদিন এ হোম, হ্যাঁ, এরকম কনসেপ্ট। সাউথ থেকে প্রচুর বাতাস আসবে, সেজন্য আমরা অনেক ওপেনিং রেখেছি। এটা হচ্ছে নর্থ, যাতে ক্রস ভেন্টিলেশনটা হয়ে যায়, ওদিকেও একটা বড় ওপেনিং রেখেছি। ওভারঅল খোলামেলা, মানে এখানে বসবাস করলে সে একটা স্পেসের মধ্যে আছে ঠিকই, কিন্তু একটা বদ্ধ জায়গায় আছে বা রুমের মধ্যে আছে, এটা ফিল হবে না, মনে হবে সে পুরো প্রপার্টিটা এনজয় করতেছে। সামনে পিছনে এইটা হচ্ছে কনসেপ্ট ছিল। প্রথম থেকে লক্ষ্য করছিলাম ভাইয়া যে ট্র্যাডিশনাল উইন্ডো যে সাইজ বা ডিমেনশনে হয়ে থাকে, সেটা না করে আপনারা প্রায় প্রতিটা জানালায় কিন্তু একদম বিম বটম পর্যন্ত করেছেন।
জানালার সাইজ কি হবে এটা তো একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে মানে ফিক্স করে দিছে মানুষ যে এটা হলে একটা কস্ট ইফেক্টিভ হয়, মেকানিজমটা সহজ হয়, কিন্তু উইন্ডো বা ওপেনিং এর কোনো সাইজ থাকা উচিত না। হ্যাঁ, আমরা যেটা মনে করি এটা যে কোনো সাইজ হতে পারে এটার প্রয়োজনীয়তা অনুযায়ী, কিন্তু আমরা এখন অ্যাপার্টমেন্টে যে কমন সাইজ দেখি 5 ফিট 4.5 ফিট, এটা একটা জাস্ট বিজনেস ওরিয়েন্টেড ক্যালকুলেশন আর কি, কিন্তু ডিজাইনে এটা ব্যারিয়ার হতে পারে না আসলে। দেন আমরা উপরে যাই। আমাদের এখান থেকে শুরু হচ্ছে স্টেয়ারটা উপরে যাওয়া। এখানে প্রত্যেকটা স্টেপে সেন্সর দেওয়া লাইট থাকবে, আর সাইড দিয়ে গ্লাস রেলিং হবে ভিজুয়াল ব্যাপারটা আরো বাড়ানোর জন্য। এখান থেকে যে আমি একটা ফুল বাড়িতে একটা ভিউ পাচ্ছি, এখান থেকে একটা লাইট ঝুলবে, চতুর্দিকে গ্লাসের রেলিং হবে, ডাবল হাইট স্পেসের যে কানেকশনস উপরের সাথে নিচে যে কানেকশনসটা হয় সেটা আমার মনে হয় খুব বেটার হচ্ছে এখানে। তো আমরা একটু উপরে যাই। এখানে একটা স্পেস আছে, এখানে আমরা একটা লাইব্রেরি টাইপের করব। এই যে একটা জার্নির সাথে যদি লাইব্রেরি বইপত্র কিন্তু একটা জার্নি, তাই না? আমরা বই পড়ে একটা জার্নি করতে পারি। তো আমার সবসময় মনে হয় এই ধরনের স্পেসে এই বুকশেলফ থাকলে কনসেপচুয়াল এটা যায়। এই ফ্লোরে 3টা বেডরুম আর একটা ফ্যামিলি লিভিং স্পেস। ওনার 2 মেয়ে আর 1 ছেলে। তো 2 মেয়ের জন্য এই ফ্লোরে 2টা বেড থাকবে, আর ছেলের জন্য উপরের ফ্লোরে বেডরুম আছে। এখানে কেউ এসে আর কোথাও দাঁড়ায় থাকতে পারবে না, আমার মনে হয় সবাই টেরাসের দিকেই যাবে। এবং এখান থেকে যে আপনি লেক এবং লেকের বাইরে কতদূর চোখ যায় গ্রিন, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট এইখানে বসে তারা পাবে। আর আমরা সবসময় রেলিং চিন্তা করেছি গ্লাসের রেলিং, হ্যাঁ, সব জায়গায় গ্লাসের রেলিং যাতে যতটা ওপেন রাখা যায়, মানে কোনো আলাদা নয়েজ বা ব্যারিয়ার যাতে তৈরি না হয়। একদম ভিউটা আপনি সুইমিং পুলের কথা বলছিলেন, সুইমিং পুলের যে জায়গাটা এর সঙ্গে তো এখানকারও একটা রাইট এই যে ভিজুয়াল কানেকশনটা, এখানে একটা সুইমিং পুল হবে এবং ওইখান থেকে পুরো বাড়িতে একটা কানেকশন তৈরি হবে ভিজুয়ালি। এই টেরাস কি কিছুটা সেমি ওপেন এমনটাই থাকবে? মানে হ্যাঁ, এটা ওপেনই থাকবে। উপরে যেহেতু আরেকটা টেরাস আছে, তো এই টেরাস এবং ওই টেরাস এখানে 2টা গ্যাদারিং যদি হয় তাহলে কানেকশনসটা আপনি দেখেন, চিন্তা করেন কত সুন্দর একটা কানেকশনস। ওইখানে কেউ বসলো, এখানে কেউ বসলো, এই জন্য এটাকে কম বেশি করা হয়েছে, হ্যাঁ, যাতে কানেকশনস সব সময় থাকে, মানে ভিজুয়াল কানেকশনস থাকে। এই যে একটা ভয়েড স্পেস, এখানে ব্যাপারটা হলো যে এখান থেকে একটা স্টেয়ার উপরের ফ্লোরে যাবে। নিচতলা থেকে দোতলায় যে জায়গা থেকে সিঁড়িটা করলাম, সিঁড়িটা শিফট করে দিয়েছে, হ্যাঁ, শিফট করে আমরা এই স্পেস দিয়ে উপরে যাচ্ছে। তাতে এই দোতলা এবং 3তলার কানেকশনসটাও একটু ডিফারেন্টলি হচ্ছে। আমরা যদি এখানে একটা কার্ভ লাইনের, হ্যাঁ রাইট কার্ভের যে ক্যারেক্টার আমার টেরাসেও আছে, ভিতরেও আছে, এই জন্য একটা সিমিলারিটি রাখা। তাছাড়া কার্ভ আপনি জানেন যে সার্কুলেশনটাকে স্মুথ করে, হ্যাঁ, এবং একটু রোমান্টিক একটা নিয়ে আসে, হ্যাঁ। তো আমরা এখন মাস্টার বেডরুমে যাই। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে হচ্ছে এটার অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে মাস্টার বেডরুমের এন্ট্রি। এখানে বেডরুমটা দেখছেন বেশ বড় একটা বেডরুম। এই বেডরুমের এদিকে হচ্ছে নর্থ, এদিকে সাউথ। এই নর্থ সাউথের যে আমরা সবসময় প্রায়োরিটি দিই ক্রস ভেন্টিলেশন, সেটা খুব প্রপারলি হচ্ছে। এবং এই পাশে এটা যে টেরাসটা দেখছেন, এখানে বেসিক্যালি গার্ডেন হবে, হ্যাঁ, গার্ডেন হবে এবং ওই পাশটাও গার্ডেন হবে, হ্যাঁ। তো এই বেডরুমের মাস্টার বেডরুমের বিশেষত্ব হচ্ছে এই মাস্টার অ্যাটাচ টয়লেট। এই টয়লেটের এরিয়াটা অন্য যে কোনো বেডরুমের চেয়ে বড়। আমরা টিপিক্যালি যে সমস্ত বেডরুমগুলো দেখি, এখানে জাকুজি থাকবে, শাওয়ার ইনক্লোজার থাকবে, বেসিন থাকবে, আবার ক্লোজেট থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো এটার সাথে একটা গার্ডেন থাকবে। এবং এইখানে যে জাকুজিটা হবে, এটা মনে হবে যে এটা ঠিক গার্ডেনের পাশে, হ্যাঁ, সে একটা গার্ডেন দিয়ে আমি এটার যে ভিজুয়াল যে ইয়েটা ক্রিয়েট করব, ব্যারিয়ারটা, এবং এইখানের পরিবেশটা হবে যে সে একটা গার্ডেনের মধ্যে আছে। এখানে হচ্ছে মূলত ফ্যামিলি লিভিং, এবং এই ডাইনিংয়ের সাথে যে একটা কানেকশন আপনি দেখতে পাচ্ছেন, এটা ডাবল হাইট স্পেস। তো এইটা একটা পিয়ানো শেপ টাইপ, খুব ইন্টারেস্টিং একটা কানেকশনস হবে। আমাদের এই বেডরুমগুলো একটু মাস্টার বেডের চেয়ে একটু ছোট, বাট এটা তো চাইল্ড বেড, হ্যাঁ, তাও অনেক বেডের চেয়ে বড়। কিন্তু এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এটা সাউথ, এটা ইস্টে আমাদের টেরাস আছে, হ্যাঁ, সাউথে বড় ওপেনিং আপনি দেখতে পাচ্ছেন, আগেও বলেছেন টিপিক্যাল সাইজ না, এটা
আমাদের ডিজাইনে অনেক বড় একটা উইন্ডো, এটার সাথে আছে অ্যাটাচ টয়লেট, প্রত্যেক বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে প্লাস ড্রেসিং ইউনিট আছে। টেরাসটা কি আসলে দুদিকের বেডরুমের সঙ্গে হ্যাঁ রাইট, কানেক্টেড। এখানে যারা থাকবে তারা একই সাথে বেডরুমে যে এক্সটেনশন আউটডোর পাবে, টেরাস পাবে, সেটা তাদের জন্য মোর কমফোর্টেবল হবে এভরি সিজনে। পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালেন, কিন্তু কয়েকটা কনসিডারেশন একটু জানতে চাই। যেমন এই প্লটটার ওরিয়েন্টেশন ওয়াইজ এটা আসলে সাউথ ফেসিং একটা প্লট, কিন্তু একই সাথে যেমনটা দেখছি যে পশ্চিম দিকের জায়গাটাও ফাঁকা, এবং সেদিকে এই দুপুরবেলার কিন্তু রোদের একটা তীব্রতা আমি অনুভব করলাম। তো থার্মাল কমফোর্টের জায়গা থেকে কি আলাদা কোনো কনসিডারেশন ছিল কিনা গাছের প্লেসমেন্ট বাদে? সারফেসে হিট গেইন করবে অনেক, হ্যাঁ, যেহেতু ওপেন সারফেস হিট গেইন বেশি হবে, এই জন্য সব অলই আমরা 10 ইঞ্চি দিয়েছি। আর এখানে যে গ্লাস ইউজ হবে সেটা হিট প্রুফিং গ্লাস ইউজ করব বলে আমাদের এখন পর্যন্ত প্ল্যানিংয়ে আছে। তাছাড়াও আমরা পশ্চিম পাশটা আপনি দেখেছেন ব্লক করে দিয়েছি, পশ্চিম পাশটা। তারপরে যেহেতু আমাদের ক্রস ভেন্টিলেশন আছে, হিট গেইন করলে হিটটা রিডিউস হবে খুব তাড়াতাড়ি, হিট প্রুফিং করা হবে রুফে, এটা আমাদের কনসিডারেশনে আছে। ওভারঅল এই যে 10 ইঞ্চি বিরিকল প্লাস ক্রস ভেন্টিলেশনেও অনেক হিট রিডিউস হয়। এই বাসাটার আসলে ধরন যেহেতু গতানুগতিক যে কোনো বাসা বা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট থেকে ভিন্ন, এখানে তো অনেকগুলো লাক্সারি কনসিডারেশন আছে বলতে পারি। কিন্তু ধরেন যে এখন অনেকে সাধারণ বাসাবাড়ির ক্ষেত্রেও কিন্তু একটু হাই উইন্ডো ব্যবহারের চেষ্টা করেন, মানে উইন্ডো হাইটটা একটু বেশি হয়। কিন্তু এই ক্ষেত্রে আবার অনেকের প্রশ্ন থাকে যে প্রাইভেসি কন্ট্রোলটা কিভাবে করব, যে কার্টেনকে আমি একেবারে সিলিং থেকে ঝোলাবো কিনা। যদি আমরা উইন্ডো বড় করতে পারি তাহলে তো লাইট পেনিট্রেট করে বেশি, তাই না? তা লাইট কিন্তু খুব হেলদি একটা জিনিস। তো সেক্ষেত্রে আমরা ভারী কার্টেন ইউজ করতে পারি যাতে হিটটা কম গেইন হয়। গ্লাস ইউজের ক্ষেত্রে আমরা একটু মানে কনসিডারে আনতে পারি কী টাইপের গ্লাস হিট রিডিউস মানে হিট গেইন কম করে। সেটা একটু এক্সপেন্সিভ হলেও সেটার প্র্যাকটিস কিন্তু চলছে এখন। এছাড়াও আমরা সবসময় প্রেফার করি আউটার ওয়াল যেন 10 ইঞ্চি করা হয়, তাতে আমাদের ড্যাম্পের ইস্যুটা কম হবে, ড্যাম্প। তারপরে ইনার সাইডে যে রং পেইন্টটাও ভালো থাকবে, প্রপার কিউরিংয়ের পরে যেন পেইন্টটা করা হয়, কোনোভাবে যেন দেওয়াল ভিজা থাকতে, যেন ময়েশ্চার থাকতে, যেন পেইন্টিং কাজে হাত না দেয়, এগুলো আমরা চিন্তা করি। আপনি যখন আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন তখন যেমন আপনি বলছিলেন যে এখানে বুক শেলফ হবে, এখানে একটা স্কাল্পচার্ড একটা পিস হবে। তো আপনার যেমন ডিজাইনের শুরু থেকে ভীষণ ছিল যে তার মানে হচ্ছে বাসা যখন ডিজাইন করছেন ইন্টেরিয়র কেমন হবে এর এক্সপিরিয়েন্স বা জার্নি সব কিছু নিয়ে আপনি ভেবেছেন। কিন্তু আমরা দেখি কি সাধারণত ধরেন আর্কিটেক্ট যখন ডিজাইন করলো কনস্ট্রাকশন ফেজে অনেক ধরনের চেঞ্জ চলে আসে, হয়তো আশেপাশের মানুষের পরামর্শেই হোক কিংবা ক্লায়েন্ট হুট করে ইম্পোজ করে কিছু চেঞ্জ আনে, সেই ক্ষেত্রে তো যেই এক্সপিরিয়েন্স আপনি এক্সপেক্ট করছিলেন সেটা ভিন্ন হয়ে যায়। তো এই চ্যালেঞ্জটা মিটিগেট করার উপায়টা কি? ট্রেডিশনাল যে প্র্যাকটিস, হ্যাঁ, একটা আমরা খুব আর্কিটেকচারে খুব বেসিক প্র্যাকটিসটা করি। যেমন একটা আর্কিটেক্টকে অ্যাপয়েন্ট করা হলো, সে ডিজাইন দিয়ে দিলে আপনার ক্লায়েন্ট কাজ শুরু করে দিল, হয়তো তাকে মাঝে মাঝে ডাকলো, হয়তো ডাকলোই না সুপারভিশনে, এরকম হয়। এটা খুবই বেসিক। কিন্তু আমি সবসময় ফিল করি যে আর্কিটেক্টরা যদি কনস্ট্রাকশনে ইনভলভ থাকে তাহলে তারও তো একটা মানে কাজ করতে করতে ডিজাইন ইমপ্রুভ করার একটা ব্যাপার থাকে। সেই সুযোগটা কিন্তু ক্লায়েন্ট আর্কিটেক্টদেরকে দেয় না বা ওভাবে ইনভলভ রাখে না। যদি ইনভলভ রাখে তাহলে আর্কিটেক্টও তার এক্সপিরিয়েন্স থেকে তার একটা স্পেস নিয়ে আবার ফার্দার চিন্তা করা বা ডিজাইনে কিছু কারেকশন আনা বা ইমপ্রুভ করার সুযোগ পায়। সেই কারণে আমরা সাধারণত যে কাজগুলো ডিজাইন করি, যদি মানে ক্লায়েন্টের খুব বেশি না থাকে, আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টটাকে প্রপোজ করি যে আমরা এই কনস্ট্রাকশনটা ম্যানেজ করে দেই। তো এটা সেরকমই একটা প্রজেক্ট, যে কারণে আপনি এই কনসিডারেশন করে দেখতে পাচ্ছেন। যদি এটা না হতো, ডিজাইন নিয়ে নিজেরাই করতে, হয়তো এতটা ইমপ্রুভ করতো না। এটা আউটার সাইডের লুকটা অনেক ইমপ্রুভ করেছে বিকজ অফ আমরা এটার কনস্ট্রাকশনে ইনভলভ আছি। ভাইয়া অনেক ধন্যবাদ আপনার চমৎকার একটি প্রকল্প আমাদের ঘুরিয়ে দেখানোর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টটা এভাবে কভারেজ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরও এই বাড়িটি নিশ্চয়ই ভালো লেগেছে, এবং আমরা যদিও কনস্ট্রাকশন ফেজের মধ্যে আছি, করছি অচিরে এটির চূড়ান্ত রূপ আমরা দেখব। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.
প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবার থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট আবু ইলিয়াস লিংকন। কেমন আছেন? অনেক ধন্যবাদ আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক দিন থেকে কাজ করছেন, কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আমরা সাধারণত আর্কিটেকচারাল এবং ইন্টেরিয়র ডিজাইন দুই ধরনেরই কাজ করে থাকি, তবে বর্তমান কনটেক্সটে আমাদের রেসিডেন্সিয়াল রেস্টুরেন্ট এবং শোরুমের কাজগুলো বেশি হচ্ছে। সো এই ধরনের কাজগুলোতেই আমাদের স্বাচ্ছন্দ্য বোধ আসছে এখন। আবাসিক যে প্রজেক্টগুলো হচ্ছে সেগুলোর মধ্যে এখন আসলে কোন ধরনের ডিজাইন খুব বেশি প্রচলন দেখা যাচ্ছে? এখন আসলে সবাই পছন্দ করে মিনিমালিস্টিক এবং সফট কালারের একটু ব্রাইট ডিজাইন। এই ক্ষেত্রে যখন আপনি কাস্টমারের সাথে কাজ করছেন, তাদের রিকোয়ারমেন্ট এবং আপনাদের যে চিন্তাটা থাকে, এটার মধ্যে পেইন্টের ভূমিকাটা কতটুকু ইম্পর্ট্যান্ট? শুরুতে ঢুকতে আসলে বাসাটার পেইন্টটা কেমন এটা থেকে কিন্তু পরিচয় পাওয়া যায় যে ইউজার বাসার তাদের আসলে রুচিটা কেমন। সো বাসায় কালার সিলেকশনের ক্ষেত্রে সবাই একটু সতর্ক থাকে যাতে ব্রাইট এবং একটা ওয়াও ফ্যাক্টর যাতে কাজ করে, যে বাসায় ঢুকলে যাতে সবাই ওয়াও হয় না, বাসাটা অনেক সুন্দর। তো এই ক্ষেত্রে আমরা আসলে এশিয়ান পেইন্টসের কিছু টুল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এর মধ্যে এশিয়ান পেইন্টের যে কালার শেড কার্ডের যে ক্যাটালগ আছে, যে কালার স্পেকট্রা, এই শেড কার্ডটা আমরা ব্যবহার করার চেষ্টা করি ফিজিক্যাল সাইটে। তবে অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্টের সাথে আমাদের এই সুযোগটা হয় না। তো সেখানে আমরা যেটা চেষ্টা করি যে এশিয়ান পেইন্টেরই আরেকটা অ্যাপ আছে, কালার স্ক্রিন প্রো এবং কালার উইথ এশিয়ান পেইন্টস। এই অ্যাপগুলোর সাহায্য নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা রিমোটলি ক্লায়েন্টের সাথে কোঅর্ডিনেট করে কোন দেয়ালগুলো কোন কালার বা কোন ধরনের টেক্সচারে সাজানো যায় সেই বিষয়টাকে বের করে আনার চেষ্টা করি। তো রঙের ক্ষেত্রে ফিনিশ বা কোয়ালিটির ব্যাপারে আপনি কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন, বা কাস্টমার অ্যাকচুয়ালি কি জানতে চায় যখন কোনো পেইন্ট সিলেক্ট করে? আসলে কাস্টমারের কোয়ালিটির বিষয়ে খুব বেশি ধারণা থাকে না। ওনাদের আসলে প্রাইমারি একটা ধারণা থাকে যে পেইন্ট যেহেতু একটা যথেষ্ট হ্যাসেলের একটা প্রসেস, সো যত বেশি দিন সম্ভব এই পেইন্টটা যাতে উইদাউট মেনটেনেন্স এটা যাতে ভালো রাখা যায়। পেইন্টে যাতে ময়লা যদি লাগে সেই স্টেইনের দাগগুলো যাতে রিমুভ করা যায়, এই ক্লিনিংয়ের যে বিষয়টা, ওয়াশেবিলিটিটা সবাই আসলে গুরুত্ব দিয়ে থাকে। তো ওয়াশেবিলিটি এনশিওর করার জন্য আমাদের ইন্টেরিয়র যে প্রজেক্টগুলো আছে সেইখানে আমরা আসলে চেষ্টা করি যে এশিয়ান পেইন্টের রয়্যাল শাইন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা ইউজ করতে। এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটার ফিনিশিং কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এটা খুবই ওয়াশেবল। কিন্তু এই রংটা করার আগে কি এর বাইরেও কিছু ব্যাপার আছে যেটা আমাদের খেয়াল করা উচিত? বিল্ডিংয়ে যদি রিপেইন্টিং হয় বা যদি বলি ফ্রেশ পেইন্টিংই হয়, সেক্ষেত্রে কি আসলে ড্যাম্পের কোনো জায়গা থাকতে পারে, বা আরও কোনো প্রিকশনের জায়গা আছে কিনা যেগুলো আসলে আমাদের টেক কেয়ার করা উচিত? ড্যাম্পের সমস্যা আসলে শুধুমাত্র যে ভিতর থেকেই আসে বিষয়টা তা না। সাধারণত আমরা যেটা জানি যে ওয়াশরুম বা কিচেনের পাশে যে দেয়ালগুলোতে প্লাম্বিংয়ের সলিউশন থাকে, সেই দেয়ালগুলো থেকেই কিন্তু ড্যাম্পের প্রাইমারি সোর্স হিসেবে গণ্য করা হয়। প্লাস্টারে যদি গ্যাপ থাকে তো সেখান দিয়েও কিন্তু পানি লিকেজ হয়ে ভিতরের দেয়ালগুলোকে নষ্ট করতে পারে। এবং যদি টাইলসের যে পুটিং বা গ্রাউটিংয়ের যে বিষয়টা সেটা যদি প্রপারলি না করা হয়, সেখান দিয়েও কিন্তু পানি আসলে চুয়ে চুয়ে দেয়ালের যে রঙের সেটা ক্ষতি করে। এই ক্ষেত্রে আমরা আসলে ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি যে যদি সুযোগ থাকে যে প্লাস্টারের আগেই এই ড্যামব্লক 2কে এই ধরনের ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করে নিতে। প্লাস্টার করার আগে যদি এটা করা হয় তাহলে এটা প্রপার একটা সলিউশন পাওয়া যায়। প্রত্যেকটা স্টেপই খুব টেকনিক্যাল এবং প্রত্যেকটাতে আসলে এক্সট্রা কেয়ারের দরকার আছে। সো এই প্রত্যেকটা প্রসেস দিয়ে যাওয়াটা হয়তো একটা ক্লায়েন্টের জন্য অনেক বেশি রিস্কিও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক বেশি চ্যালেঞ্জিংও হতে পারে। সো এই ক্ষেত্রে কোনো সার্ভিস প্রোভাইডার কি আছে বা কোনো ধরনের সহজ সলিউশন কি তাদের জন্য আছে যেটা তাদের এই রং করার প্রসেসটাকে ইজি করে দিবে তাদের জন্য? রঙের যেই কনজাম্পশন এটা কখনো ট্র্যাক করা সম্ভব না, এবং যে কোয়ালিটি, কাঙ্ক্ষিত যে কোয়ালিটি বা দেয়ালের যে ফিনিশিংটা আসার কথা, এটার প্রসেস ঠিকমতো না জানার কারণে কিন্তু আসলে খরচ ঠিকই হয় কিন্তু কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু আর পাওয়া যায় না। এই জন্য আমরা আসলে এখন যেটা সাজেস্ট করছি আমাদের ক্লায়েন্টের জন্য, বা আমরা নিজেরাও যেটা আসলে যেই সার্ভিসটা নিচ্ছি সেটা হচ্ছে এশিয়ান পেইন্টের সেফ পেইন্টিং সার্ভিস। ওনাদেরকে ইনভাইট করলে ওনারা সাইটটা ভিজিট করে ময়েশ্চার মিটার দিয়ে মেপে যেসব দেয়ালে ময়েশ্চার কন্টেন্ট আছে সেই দেয়ালগুলোতে ওনারা আগে থেকেই সাজেস্ট করেন যে এই দেয়ালগুলোতে প্রোটেকশনের মেজারগুলো নেওয়া লাগবে। তো সেগুলো কেমিক্যাল অ্যাপ্লাই করে তারপরে পুরো প্রসেসটায় কোথায় কোন রং, কোন ধরনের রং ইউজ হবে ক্যাটাগরি ওয়াইজ সেগুলো আলাদা করে দেওয়া হয়। আমাদেরকে একটা স্যাম্পলও করে দেখান যে এটার ফিনিশটা এমন হবে।
তো এই প্রসেসটাতে আসলে আমাদের জন্য যেমন ইজি হয়ে গিয়েছে এবং আমাদের ক্লায়েন্টদের জন্য যথেষ্ট ইজি হয়ে গেছে। ধন্যবাদ আর্কিটেক্ট আবু ইলিয়াস আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা অনেক ডিটেল একটা ডিসকাশন করলাম আর্কিটেক্ট আবু ইলিয়াস লিংকনের সাথে, এবং সেখান থেকে আসলে অ্যাজ অ্যান এক্সপার্ট উনি আমাদেরকে জানালেন ড্যাম্পের সলিউশন এবং পেইন্টের জন্য কোন কোন বেস্ট সলিউশনগুলো আমাদের কাছে আছে। নিজের বাসাকে মনের মতো রাঙাতে এশিয়ান পেইন্টসের সেফএসি পেইন্টিং ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। এই ছিল নির্মাণ রসায়ন অনুষ্ঠানের আজকের আয়োজন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.